সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদ আছো। আগামী কালকে থেকেই হয়তো তোমাদের পরীক্ষা শুরু হবে। সে লক্ষ্যে তোমরা প্রস্তুতিও গ্রহণ করছো, এটা আমি বিশ্বাস করি। আমরা আসলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বেশ কিছু গ্রামেটিক্যাল অংশ আমরা শেষ করেছি। আমি তোমাদের প্রশ্নের ধরনটা তোমাদের ভাইবারে দিয়ে দিব, তোমরা সেটা দেখে তোমাদের পরীক্ষার প্রস্তুতি শুরু করবে। আর তা যাই হোক, আমি আশা করছি যে তোমরা বাসায় বসে সুন্দরভাবে পড়াশোনা করে, যে দীর্ঘদিন পড়াশোনা করা থেকে তোমরা যে বিরত ছিলে সেটা না করে আবার একটু পড়াশোনার লাইনে আসবে। আসলে সেই কারণেই প্রিন্সিপাল স্যার এই ধরনের একটা পড়াশোনার তোমাদের একটু ব্যবস্থা করেছেন আর কি। তা যাই হোক, পরীক্ষার ব্যবস্থা করেছেন, সেই জন্য আমি আশা করি যে তোমরা পরীক্ষাটা অত্যন্ত চমৎকারভাবে দেবে, তোমাদের পরীক্ষা দেওয়াটা যেন ফলপ্রসূ হয়। তা আসো, আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টার উপরে ক্লাস নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রায় সমুচ্চারিত শব্দ, অর্থাৎ প্রায় সমানভাবেই উচ্চারণ, অর্থাৎ সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। সমুচ্চারিত প্রায় সমানভাবে উচ্চারণ হয় কিন্তু অর্থটা আসলে ভিন্ন, এই যে শব্দ কিছু রয়েছে এটা শিখুন। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে সমুচ্চারিত শব্দের সংজ্ঞা, তারপরে সমুচ্চারিত শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারবে। সমুচ্চারিত শব্দগুলো, শব্দটা আসলে ভিন্নার্থক শব্দগুলো কি? বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ এক অথবা প্রায় একই কিন্তু বানান ও অর্থ ভিন্ন, কিন্তু রূপ ছাড়া মৌখিক উচ্চারণে এরূপ শব্দের অর্থ পার্থক্য নির্ণয় করা কষ্টসাধ্য। এরূপ এ ধরনের শব্দ সমূহকে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে বাংলা ভাষায় এমন কিছু কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ এক অথবা প্রায় একই কিন্তু বানান ও অর্থ ভিন্ন। লিখিত রূপ ছাড়া মৌখিক উচ্চারণে এসব শব্দের অর্থ পার্থক্য নির্ণয় করা কষ্টসাধ্য। এ ধরনের শব্দসমূহকে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। তো এইটা হলো আমাদের সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তা আমরা বেশ কিছু শব্দের উদাহরণের মাধ্যমে আমরা এই শব্দগুলোর প্রয়োগ এবং কি ভিন্ন অর্থ প্রকাশ করলে কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা দেখব এখন। যেমন ধরো, আমি প্রথমে একটা শব্দ লিখেছি অংশ। অংশ শব্দের অর্থ হচ্ছে ভাগ। তাহলে এই জমিতে ভাগ হচ্ছে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে ভাগাভাগিটা হয় ওই অংশ। এই জমিতে তারও অংশ রয়েছে, অথবা ওই যে 3-এর 5 অংশ, 5-এর 2 অংশ, এই যে এই ধরনের যে কথাগুলো রয়েছে। আচ্ছা, এছাড়া আমরা যখন দেখব যে অংশ হচ্ছে আধ অংশ, অর্থাৎ যখন বানানে পার্থক্য দেয়, একবার তালবস্য একবার দন্তস্ব, দন্তস্ব যখন হচ্ছে তখন হচ্ছে আধ। তাহলে অংশে লাঙল নিয়ে কৃষক হেঁটে যাচ্ছে। আমরা যদি আরেকটা শব্দ দেখি অনু, অনু হচ্ছে অনুসরণ বা পিছনে পিছনে, অনু হচ্ছে পশ্চাৎ, আর অনু হচ্ছে বস্তুর ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম কণা। তাহলে সকল সৈন্যই অধিনায়কে অনুগমন করলো, অর্থাৎ তাকে অনুসরণ করলো বা তার পিছনে পিছনে চললো। আর অনু হচ্ছে বস্তুর ক্ষুদ্রতম অংশ, সেটা পদার্থের ক্ষুদ্রতম অংশকে অনু বলে। এবার আসো, আর একটা শব্দ আমরা দেখছো, তোমরা ওইটা বুঝতে পারছো, অন্ন, আর একটা হচ্ছে অন্য। একটা অন্ন, একটা অন্য। তাহলে অন্নহীনে অন্ন দাও। হ্যাঁ, এইগুলো উচ্চারণ করলেই এই ধরনের শব্দগুলো যদিও মানুষের ভুল উচ্চারণের কারণে কিছুটা সমুচ্চারিত হয়ে যায়, কিন্তু আসলে একটা অন্ন একটা অন্য, সেই জন্য উচ্চারণটা সঠিক মতো করলেও অনেকটা তোমার শব্দের অর্থটা পরিষ্কার হয়ে দাঁড়ায়। অন্নহীনে অন্ন দাও বা অন্ন দান করো, আর অনুগ্রহ করে অন্য দিন দেখা করো। অন্য, অন্য বা জন্য, এই কারণে এগুলোর উচ্চারণটা এরকম হয়। আচ্ছা, এরপর আসছে অবিরাম। অবিরাম হচ্ছে অনবরত বা অভিরাম বা সুন্দর। বর্ষার বৃষ্টিধারা অবিরাম ঝরছে, আর বর্ষার অভিরাম দৃশ্যে মন ভরে যায়। তাহলে বর্ষার বৃষ্টিধারা অবিরাম ঝরছে, আর বর্ষার অভিরাম দৃশ্যে মন ভরে। অভিরাম হচ্ছে সুন্দর, নয়নাভিরাম, আমরা যে কথাটা বলে থাকি নয়নাভিরাম, অর্থাৎ নয়নে দেখতে যেটা সুন্দর লাগে। অবিরাম হচ্ছে অনবরত, মানে বিরতিহীন। এরপর আসছে একটা শব্দ যে অভিধান। অভিধান হচ্ছে অনিয়ম,
আর অভিধান হচ্ছে শব্দকোষ। একটা হচ্ছে অভিধান, অবিধান যাকে বলে, বা অনিয়ম। অবিধান আর একটা আছে অভিধান। অভিধান হচ্ছে শব্দকোষ। তাহলে অফিস আদালতে সর্বত্রই অবিরাম ছড়িয়ে পড়েছে, সরি এটা আসলে অবিধান বা অনিয়ম, বা ছড়িয়ে পড়ছে, এটাই তোমার অবিধান ছড়িয়ে পড়েছে। আর অভিধান হচ্ছে বা অভিধান খুলে শব্দটির অর্থ জেনে নাও। এরপরে আসছে অর্ঘ্য। একটা অর্ঘ্য, একটা অর্ঘ্য। একটা অর্ঘ্য হচ্ছে মূল্য, আর অর্ঘ্য হচ্ছে পূজার উপকরণ। তাহলে বইগুলো আমি অর্ঘ্যে কিনেছি, অর্ধেক মূল্যে, আর সরস্বতীর পদমূলে তারা অর্ঘ্য নিবেদন করলো। এবার অশ্ব হচ্ছে ঘোড়া, আর অশ্ব হচ্ছে পাথর। তাহলে আরবীয় অশ্ব পৃথিবী শ্রেষ্ঠ, আর অশ্ব হচ্ছে পাথর, বাড়িটি মূল্যবান অশ্ব দিয়ে তৈরি। দ্বীপ জল বেষ্টিত স্থান, আর দ্বীপ হচ্ছে হাতি। আচ্ছা, সেন্ট মার্টিন দ্বীপ সৌন্দর্যের লীলাভূমি, আর পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে বন্য দ্বীপ আছে। তাহলে দেখো দুটোর এটা উচ্চারণে কোনো পার্থক্য নেই, একটা দ্বীপ জলবেষ্টিত স্থান, আর একটা দ্বীপ হচ্ছে হাতি। নীর আর হচ্ছে নীড়, এটা অবশ্য উচ্চারণে একটু পার্থক্য আছে, তা আমরা অনেকেই এই পার্থক্যটা নিয়ে উচ্চারণ করি না। অনেকেই বলে নীর হচ্ছে জল, আর নীড় হচ্ছে পাখির বাসা। যে পাখির নীড়ের মতো চোখ, এরকম একটা যে কবিতার মধ্যে আছে। তাই দেখো ঝর্ণার নীর খুবই স্বচ্ছ ও সুপেয়, আর পাখিরা এখন নীড় রচনায় ব্যস্ত। এরপরে একটা শব্দ আছে এখানে পানি, রস্বীকার দিয়ে, দন্তন্য রস্বীকার দিয়ে, সেটা হচ্ছে জল। আর পানি মূর্ধন্য রস্বীকার দিয়ে, সেটা হলো হাত। পানি প্রতিদিন 20 সেকেন্ড ভালো করে পানি সাবান দিয়ে ধুতে হবে, অর্থাৎ হাতকে সাবান দিয়ে ধুতে হবে। সবসময় বিশুদ্ধ খাবার পানি পান করা উচিত। এরপর আসো শয্যা। শয্যা হচ্ছে বিছানা, আর শয্যা হচ্ছে বিছানা, আর শয্যা হচ্ছে বেশভূষা বা সাজ। তাহলে পরিপাটি শয্যা সকলেরই পছন্দ, আর শয্যা। আর হচ্ছে মেয়েটির নতুন সাজে লজ্জা পাচ্ছে, বা মেয়েটি নতুন সজ্জায় লজ্জা পাচ্ছে। একটা আছে যে কমল হচ্ছে পদ্ম, আর একটা কোমল মানে নরম। তাহলে ঝিলের জলে কমল ফুটে আছে, আর মেয়েটির কোমল চরণে আলতা বেশ লাগছে। কোমল হচ্ছে নরম, আর কমল হচ্ছে পদ্ম। তাহলে দেখো এখানে মোটামুটি ভাবে আমরা বেশ কিছু শব্দের উদাহরণ এখানে দেখলাম। আর আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের সিলেবাসভুক্ত যে সমচ্চারিত শব্দগুলো আছে, সম্পূর্ণ শব্দগুলো তোমরা চমৎকারভাবে পড়ে নেবে। পড়ে নিয়ে এখানে আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিচ্ছি। একটা হচ্ছে লক্ষ্য, আর একটা হচ্ছে লক্ষ্য, একটা আছে মুখ, একটা ভাষা, একটা সূচি, আর একটা হচ্ছে সূচি। এই যে শব্দগুলো দিয়ে, এটা তোমাদের এই শব্দের অর্থ এবং এই শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করে তারপরে সেটাকে প্রস্তুতি গ্রহণ করবে আর কি। আর তোমাদের মূল যে কাজের কথা আমি বললাম, যে তোমাদের মূল যে বইটা রয়েছে, এই বইয়ের মধ্যে দেখবা অসংখ্য মানে মোটামুটি কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো প্রায় সমচ্চারিত কিন্তু তার ভিন্ন অর্থ রয়েছে। এই শব্দগুলো তোমরা দেখে তোমরা এটাকে কমপ্লিট করে নেবে। তা আমি আশা করছি যে তোমরা এটাকে কমপ্লিট করে তারপরে তোমাদের প্রস্তুতি গ্রহণ করবে। আর পরীক্ষার সিলেবাসটা আমি তোমাদের ভাইবারে দিয়ে দিব। তোমরা এই পরীক্ষাটাকেও চমৎকারভাবে দেবে। তোমরা নির্দিষ্ট করে একটা খাতা তৈরি করবে, তো একবার তোমাদের রুটিনের মধ্যে এটা লেখা আছে, এই যে ডিমাই সাইজের, অর্থাৎ তোমরা সমাপনী পরীক্ষা দিয়েছো যে ধরনের কাগজে, যে সাইজের, ওরকম সাইজ দিয়ে তোমরা একটা খাতা তৈরি করবে, ছোট ছোট করে খাতা তৈরি করবে তোমাদের নিজেদের কাগজের খাতা, এবং একটা সাবজেক্টের জন্য একটা খাতা তৈরি করবে, এবং পরবর্তী নির্দেশ অনুযায়ী তোমরা সমস্ত বিধি ব্যবস্থা গ্রহণ করবে। তো এইটাই আমি তোমাদের প্রতি আশা করছি। তাহলে তোমাদের এখানে থেকে আমরা আজকে যা শিখলাম সেটা সমচ্চারিত শব্দের সংজ্ঞা আর সমচ্চারিত শব্দ দিয়ে বাক্য তৈরি। তাহলে দেখো তোমাদের আমি বলছি না যে তোমাদের এখানে 2-3টা নৈতিক কথা আছে, তোমরা চেষ্টা করবে এটাকে মেনে চলা। তাহলে
আমি আশা করছি তোমরা এই পরীক্ষাটাকে সুন্দরভাবে দেবে এবং নিয়মিত ক্লাস করে তোমাদের প্রস্তুতিটার যে ঘাটতি ছিল সেটাকে পুষিয়ে নেবে এবং তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, বাবা মায়ের কথা শুনে চলবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।